তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা। আজকে গাণিতিক যুক্তির দ্বিতীয় পার্ট আলোচনা করছি। তো দ্বিতীয় পার্টের প্রথমে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এই কোয়ান্টিফায়ার্স কি জিনিস? ম্যাথমেটিক্সে সাধারণত দুটো কোয়ান্টিফায়ার্স নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট, আর আরেকটা হচ্ছে ফর অল, বা এটাকে ফর এভরিও বলা হয়, ফর এভরি। তো এই দুটো কোয়ান্টিফায়ার্স ইউজ করা হয়। তো এর ম্যাথমেটিক্যাল সিম্বল আছে, এরও ম্যাথমেটিক্যাল সিম্বল আছে। কি না, দেয়ার এক্সিস্টের সিম্বল হচ্ছে এইটা, উল্টো ই, আর ফর অলের সিম্বল হচ্ছে উল্টো এ। এই দুটো হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এটা হচ্ছে দেয়ার এক্সিস্টের সিম্বল, এটা হচ্ছে ফর অলের সিম্বল। তা এই দুটো চিহ্নর মানে কি, এই দুটো কোথায় ইউজ হয় সেগুলো আমরা শিখবো। সাধারণত এই চিহ্নটা মানে দেয়ার এক্সিস্টের যে সিম্বল, সেটা সাধারণত কোনো জিনিসের অস্তিত্বকে বোঝালে এই জিনিসটাকে ইউজ করা হয়। সেই অস্তিত্ব কোনো কিছু সংখ্যক কোনো কিছুর অস্তিত্বকে বোঝাতে পারে, আবার কমপক্ষে একটা অস্তিত্বকে তো বোঝাতেই পারে। মানে কমপক্ষে একটা কোনো জিনিসের অস্তিত্ব বোঝাতে গেলে দেয়ার এক্সিস্ট কথাটা ব্যবহৃত হয়। আর ফরল বলতে গেলে তো এটা তো সমস্ত কিছুকে বোঝাবে, সমস্ত কিছু বোঝাতে গেলে ফরল চিহ্নটা ব্যবহার করা হয়। তো এই চিহ্নটা সাধারণত সাম অথবা দেয়ার ইজ at least one, সাম অথবা দেয়ার ইজ at least one বোঝাতে গেলে তোমাকে দেয়ার এক্সিস্ট কথাটা ইউজ করতে হবে। আর এটা তো অল, সবার ক্ষেত্রে। তো আমরা এই সমস্ত কোয়ান্টিফায়ার্স গুলো বাক্যে কিভাবে ব্যবহৃত হয়, বাক্যে ব্যবহার করার পরে সেই বাক্যটার মানে কি দাঁড়ায় সেগুলো আমরা শিখবো, যে কিভাবে এগুলো ইউজ করা হয়। দেখো, আমি একটা উদাহরণ দিলাম। প্রথমে একটা এ সেট নিয়ে নিলাম, সেখানে 0 1 2 3 চারটে এলিমেন্ট নিলাম। তো আমি এখন একটা বাক্য লিখছি যে ফর অল x belongs to a, এর জন্য x plus 3 less equals to 5, এরকম একটা বাক্য লিখলাম। এর বাক্যে যে এই যে কোয়ান্টিফায়ার্স ইউজ করা হচ্ছে, সবসময় মনে রাখবে যে সমস্ত বাক্যে কোয়ান্টিফায়ার্স ইউজ করা হবে সেই সমস্ত বাক্যকে কোয়ান্টিফায়ার্ড বাক্য বলা হবে বা কোয়ান্টিফায়ার্ড সেন্টেন্স বলা হবে। তাই এই ক্ষেত্রে এটা একটা কোয়ান্টিফায়ার্ড সেন্টেন্স। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে এটা দাঁড়াচ্ছে যে সমস্ত এক্স এর জন্য, যেটা কিনা সবসময় এতে থাকবে, এক্সটা সবসময় এতে থাকবে, সমস্ত এক্স এর জন্য এক্স প্লাস 3 লেস ইকুয়ালস টু 5 হবে। সমস্ত এক্স যেটা কিনা বিলংস টু এ, এতে থাকবে, যার জন্য এক্স প্লাস 3 লেস দেন ইকুয়ালস টু 5 হবে। তা সত্যি তাই, 0 বসালে হ্যাঁ স্যাটিসফাই করছে, 1 বসালেও স্যাটিসফাই করছে, 2 বসালেও স্যাটিসফাই করছে, 3 বসালে এটা 6 করে দাও, 3 বসালেও স্যাটিসফাই করছে। তো এর মানে বোঝা গেল। 2 নম্বর দেখো, আমি এরকম লিখলাম দেয়ার এক্সিস্ট x belongs to a, এমন ভাবে যে x minus 2 equals to 1, এরকম একটা বাক্য লিখলাম যে দেয়ার এক্সিস্ট x belongs to a, এমন ভাবে যে x minus 2 equals to 1। এর মানে কি? এর মানে হচ্ছে যে কমপক্ষে একটা x তো আছেই, যেটা কিনা a তে সবসময় থাকবে। কমপক্ষে একটা x এর অস্তিত্ব আছেই, যেটা সবসময় a তে থাকবে, এইখানে থাকবে, যার জন্য কি হবে, মানে এমন যার জন্য কি হবে, x minus 2 equals to 1 হবে। এই কোয়ান্টিফায়ার্স লাগিয়ে এর বাক্যটার মানে এটা দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখো, এই x এর মান কত হবে? x এর মান এখানে হবে 3। এই 3 এর জন্য এটা স্যাটিসফাই করছে, তার মানে হ্যাঁ অবশ্যই যে x এর মান কমপক্ষে একটা তো আছেই, যার জন্য x minus 2 equals to 1 হচ্ছে। তা বোঝা গেল এইগুলো ইউজ হয়ে বাক্যের মানেটা কি দাঁড়াচ্ছে। আবার এটা যদি আমি এরকম করি, এটা এরকম করে দিলাম, লেস ইকুয়ালস টু 3 1, এরকম করে দিলাম, আর এক্ষেত্রে দেয়ার এক্সিস্ট বসালাম। তো দেখো তো
আচ্ছা এটা প্লাস করে দাও, x প্লাস 3 2 এরকম করে দাও। এবার দেখো তো যে এর মানেটা কি দাঁড়াচ্ছে, যে দেয়ার এক্সিস্ট x বিলংস টু a এমন ভাবে যে x প্লাস 2 লেস ইকুয়ালস টু 2 হবে। তো কমপক্ষে একটা x তো থাকবেই যার জন্য এটা স্যাটিসফাই করবে x প্লাস 2 লেস ইকুয়ালস টু 2। তো x এর মান কি কি হতে পারে, এক্ষেত্রে দেখো 0 হতে পারে, x এর মান আর কি হতে পারে, x এর মান এখানে 3 করে দাও, x এর মান আর কি হতে পারে 1 হতে পারে, আর কিছু কি হবে, 2 বসালে 4 হয়ে যাচ্ছে, হবে না, 3 বসালেও হবে না। সেক্ষেত্রে দেখো কমপক্ষে একটা x থাকবে, তার বেশিও থাকতে পারে, সেক্ষেত্রে বেশিও চলে এলো, দেখো x এর মান একটা কেন দুটো চলে এসেছে, 0 আর 1, এটাও সঠিক। এই ক্ষেত্রেও দেয়ার এক্সিস্ট কথাটা ব্যবহৃত হবে। যদি সমস্ত x এর মানের জন্য x প্লাস 2 লেস ইকুয়ালস টু 3 হতো তাহলে এই চিহ্নটা ইউজ করা যেত না, এই ক্ষেত্রে এই চিহ্নটা ইউজ করতে হতো যে ফর অল সমস্ত x এর জন্য। এখানে দেয়ার এক্সিস্ট মানে কমপক্ষে একটা x তো খুঁজে পাবোই যার জন্য এটা স্যাটিসফাই করবে, আর তারও বেশি পেতে পারে, এখানে পেয়েছি একটার বেশি, দুটো পেয়েছি। তা বোঝা গেল যে কোয়ান্টিফায়ার্স কোথায় ইউজ হয়, ইউজ হওয়ার পরে এর মানে কি দাঁড়ায়। ঠিক আছে, লাস্ট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো উক্তি সমূহের বৈধতা নির্ণয়। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের 11 পরীক্ষায় একটা বড় 4 নম্বরের কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। তো ওই 4 নম্বরে একটা বড় কোশ্চেনে এই টপিকের একটা কোশ্চেন থাকেই থাকে। তো সেক্ষেত্রে খুবই ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। তো প্রথমে কোনো উক্তি সমূহের বৈধতা নির্ণয়। কোনো উক্তির বৈধতা কি জিনিস না, বৈধতা হচ্ছে যে কোনো উক্তিকে যদি আমি সত্য বলে প্রমাণ করে দিতে পারি তখন সেই উক্তিকে বলা হবে বৈধ। ঠিক আছে, কোন উক্তিকে যদি আমি সত্য বলে প্রমাণ করে দিতে পারি তখন সেই উক্তিটাকে বৈধ বা ভ্যালিড বলবো। তো মানে বিভিন্ন ধরনের উক্তির ক্ষেত্রে বৈধতা নির্ণয়ের সূত্রগুলো বিভিন্ন রকম। যেমন প্রথমে আমরা এবং দিয়ে যে সমস্ত যোগী উক্তি থাকবে, অর্থাৎ অন্তঃসংযোগ যোগী উক্তির ক্ষেত্রে বৈধতা নির্ণয়ের ফর্মুলাটা আমরা দেখে নিই। অন্তঃসংযোগ যোগী উক্তি সাধারণত এইভাবে থাকবে, পি অ্যান্ড কিউ এরকম ভাবে থাকবে, একটা অন্তঃসংযোগ যোগী উক্তি, একটা উক্তি দেওয়া থাকবে এরকম ভাবে। এবার সেক্ষেত্রে তোমাকে এই উক্তিটা প্রথম কাজ হবে যে এই উক্তিটাকে সত্য প্রমাণ করা। যদি সত্য প্রমাণিত হয়ে যায় তবেই তুমি বলতে পারবে যে এই উক্তিটা বৈধ, আর যদি না প্রমাণ করতে পারো তো সেই উক্তিটা বৈধ নয়, অর্থাৎ ইনভ্যালিড হয়ে যাবে, সেক্ষেত্রে ভ্যালিড হবে না। তো বৈধ প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে আমার কাজ হবে যে পিটাকে সত্য দেখানো, সত্য প্রমাণ করা, আর কিউটাকে সত্য প্রমাণ করা। প্রথমে এই যে পি এন্ড কিউ এই যৌগিক উক্তিটার ক্ষেত্রে পিটা আলাদা করে সত্য প্রমাণ করা, কিউটা আলাদা করে সত্য প্রমাণ করা। যদি দুটো পি আর কিউ যদি দুটো সত্য প্রমাণ করিয়ে দিতে পারি তখন আমি বলতেই পারি যে পি এন্ড কিউ উক্তিটা সত্য। এবার তুমি বলবে যে পি আর কিউ সত্য হলে এই দুটো একসঙ্গে যৌগিক উক্তিটা সত্য হচ্ছে, যেটা কি করে বুঝলেন? আমরা এর আগে সত্যতা মানে টেবিলটা করে এসেছিলাম, তোমরা একটু খেয়াল করো, পি কিউ আর এখানে পি এন্ড কিউ এরকম ছিল। তো সেই ক্ষেত্রে সত্যতা মানে টেবিলটা ছিল এরকম, টি টি হলে এখানে টি, এখানে টি এফ হলে এখানে এফ, এখানে এফ টি হলে এখানে এফ, আর একটা ছিল এফ এফ হলে এখানে এফ। তা তুমি লক্ষ্য করো যে পিটা সত্য হলে কিউটাও সত্য হলে টোটাল উক্তিটা তখন সত্য দাঁড়ায়। তো সেক্ষেত্রে ওই কনসেপ্টটা নিয়ে মানে ওই ছকের সঙ্গে কিন্তু এটা রিলেটেড। তো সেক্ষেত্রে এই উক্তিটা তখন সত্য হবে। আর আমরা জেনেছি যে কোনো যৌগিক উক্তিকে যদি সত্য প্রমাণ করে দিতে পারি তখন আমি বলতে পারবো যে এই যে উক্তিটা সেই উক্তিটা বৈধ, অর্থাৎ ভ্যালিড উক্তি। বোঝা গেল? এটা গেল এবং সংযোজকের ক্ষেত্রে। তো একটা উদাহরণ দিয়ে এটাকে পরিষ্কার করে দিই তোমাদের। যেমন একটা উদাহরণ আমি লিখছি, কি লিখলাম, আমি লিখলাম 264 সংখ্যাটি 11 এবং 12 গুণিতক। তো এটাকে যদি বলা হয় যে এই উক্তিটার ভ্যালিডিটি চেক করো, তো সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে যে প্রথমে আমি লিখব যে প্রদত্ত যৌগিক উক্তিটির উপাংশ
উপাংশ উক্তিগুলি পি এবং কিউ হলে পিটাকে কি লেখা যেতে পারে? পিটাকে লেখা যেতে পারে 264 সংখ্যাটি 11 এর গুণিতক, 11 এর গুণিতক। আর কিউটাকে কি লেখা যেতে পারে? কিউটাকে লেখা যেতে পারে 264 সংখ্যাটি 12 এর গুণিতক, সংখ্যাটি 12 এর গুণিতক। ঠিক আছে, তো পি আর কিউ আলাদা করে নিলাম। এখন আমার কাজ হবে যে পিটাকেও সত্য দেখানো এবং কিউটাকেও সত্য দেখানো। তো 264 কি 11 গুণিতক হবে সেটা আমরা কি করে চেক করব? নিশ্চয়ই 264 কে 11 দিয়ে ভাগ দিতে হবে। তো 264 দেখো তো 11 দিয়ে ভাগ যাচ্ছে কেন? 11 দুগুণে 22 আর 4 11 44 ভাগ গেল। এরপরে 264 12 দিয়ে, তাহলে 12 দুগুণে 24 আর এখানে 2, 12 দুগুণে 24 হয়ে গেল। তার মানে 264 11 দিয়ে ভাগ যাচ্ছে, 264 কে আবার 12 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে আমি বলতেই পারি যে 264 সংখ্যাটি 11 এবং 12 উভয়ের গুণিতক। তো সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এরপরে এটা দেখানোর পরে এবার আমি লিখতে পারি অতএব 264 সংখ্যাটি 11 এবং 12 উভয়ের গুণিতক। এবার 264 11 এবং 12 উভয়ের গুণিতক হলে এবার আমি কি কনক্লুশন টানতে পারি? যে পি এবং কিউ উভয় উক্তিটি সত্য, উভয় উক্তিটি সত্য। এবার আমি কি লিখলাম? যে পি এবং কিউ উভয় উক্তিটি সত্য, কারণ এটাও 11 গুণিতক, এটাও 11 গুণিতক। তো সেক্ষেত্রে এবার আমরা কি লিখবো? যে দুটো আলাদা আলাদা করে আমি উক্তিটি সত্য প্রমাণ করে দিলাম। এবার আমি কি লিখবো? যে পি এবং কিউ, এটাকে কোটেশনের মধ্যে রাখো, পি এবং কিউ উক্তিটি সত্য। দেখো, পি এবং কিউ উক্তিটি যদি সত্য প্রমাণ করে দিতে পারি তখন আমি বলতে পারি যে পি এবং কিউ এই উক্তিটা কি হবে? বৈধ হবে। এবার এখানে লিখবো যে এটি একটি বৈধ উক্তি, এটি একটি বৈধ উক্তি। বাস, এখানে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এবার আমরা অথবা সংযোজক লাগানো যৌগিক উক্তির ক্ষেত্রে ভ্যালিডিটি চেক করব। তো তার রুলসটা দেখে নিই। অথবা বলতে এই ধরনের যৌগিক উক্তি থাকবে। তো এই ধরনের যৌগিক উক্তি থাকলে প্রথম কাজ হবে তোমাকে যে পি এবং কিউ এই দুটো যৌগিক উক্তির মধ্যে কোনো একটাকে যদি তুমি সত্য প্রমাণ করিয়ে দিতে পারো, কোনো একটাকে, যে কোনো একটাকে, মানে কমপক্ষে যে কোনো একটা যদি সত্য প্রমাণ করে দিতে পারো, তখন তুমি বলতে পারবে যে এই উক্তিটা সত্য। আর এটা সত্য হলেই তখন বলতে পারবে যে পি এন্ড কিউ এই উক্তিটা বৈধ। আমার কথা বোঝা গেল? এবার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, সেটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের। সংখ্যা, আমি একটা অথবা সংযোজক লাগানো একটা উক্তি তুলে ধরলাম। এবার এটাকে আমাকে ভ্যালিডিটি চেক করতে হবে। তো প্রথম কাজ হবে সে আগের মতো করে আগে লিখে নেওয়া যে প্রদত্ত যৌগিক উক্তিটির উপাংশ উক্তিগুলি পি ও কিউ হলে পিটাকে কি ধরবো বলতো? পিটাকে ধরবো যে 2 - 3i সংখ্যাটি বাস্তব সংখ্যা। আর কিউটাকে কি ধরবো? কিউ উপাংশ উক্তিটাকে যে 2 - 3i সংখ্যাটি, এখানে সংখ্যাটি জটিল সংখ্যা। যারা জটিল রাশি চ্যাপ্টারটা করেছো তারা বুঝতে পারছো যে 2 - 3i এটা কখনোই বাস্তব সংখ্যা হতে পারে না, এটা অবশ্যই জটিল সংখ্যা। এখানে
ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো যে পি উক্তিটা ভুল আছে, কি উক্তিটা সঠিক আছে। তো ব্যাখ্যা দিতে গেলে কি লিখবে, যে যেহেতু i ইজ ইকুয়াল টু রুট নেগেটিভ 1, তো বলাই যায় যে অতএব 2 মাইনাস 3i সংখ্যাটি বাস্তব সংখ্যা নয় দাঁড়ি এটি কি লেখা যায়, এটি একটি জটিল সংখ্যা। এটা বলে দিলাম যে এটা জটিল সংখ্যা, তাহলে ওই হিসেবে কি হবে, যে পি উক্তিটা মিথ্যা হবে, পি উক্তিটি মিথ্যা, অতএব কিউ উক্তিটি সত্য। আর আমার রুলস কি ছিল, যে পি এবং কিউ দুটোর মধ্যে যে কোনো একটাকে, কমপক্ষে যে কোনো একটাকে যদি সত্য দেখাতে পারি, তো সেই ক্ষেত্রে কি হবে, যে প্রদত্ত যে যৌগিক উক্তিটা আছে সেটা সত্য হয়ে যাবে। তার মানে এবার আমি লিখতে পারি যে পি এন্ড কেন লিখছি, অথবা পি অর কিউ, তুমি এইভাবেও লিখতে পারো এই যৌগিক উক্তিটাকে, অথবা এই জায়গায় এইভাবেও লিখতে পারো যে পি অথবা কিউ দিয়ে কোটেশনের মধ্যে রাখলে, মানে এটা মানে হচ্ছে এই উক্তিটার কথা বলতে চাইছো তুমি, এই উক্তিটি সত্য। এবার তারপরে লাইনে কি বলবে, তারপরে লাইনে বলবে যে এটি একটি কি লিখবে, বৈধ উক্তি। ক্লিয়ার? তো অথবার ক্ষেত্রে এটাই প্রসেস। এবার যদি তবে অর্থাৎ শর্তসূচক যৌগিক উক্তির ক্ষেত্রে ভ্যালিডিটি চেক করার নিয়মটা শিখে নেব। তো শর্তসূচক যৌগিক উক্তিটা পি প্লাস কিউ এই আকারে থাকে। তো সেই ক্ষেত্রে এই উক্তিটাকে সত্য প্রমাণ করতে হবে, যাতে করে তারপরে আমি তখন সেটাকে ভ্যালিড বলবো। তো সত্য প্রমাণ করতে চাইলে তার রুলস হচ্ছে, মানে সত্য প্রমাণ করার দুটো পদ্ধতি আছে। আমি একটা পদ্ধতি বলছি প্রথমে, যে প্রথমে পি সত্য ধরে নিতে হবে। সত্য ধরে, মানে পিটাকে আমি আগে থেকে সত্য ধরে নেব, দিয়ে আমাকে পি সত্য ধরে কিউ সত্য প্রমাণ করতে হবে। আমাকে প্রথমে পিটাকে আগে থেকে সত্য ধরে নিতে হবে, দিয়ে কিউটাকে সত্য প্রমাণ করতে হবে। যদি করে দিই তাহলে ওই সত্যতা মানে টেবিল এর দিকে তাকাবে, যে পি সত্য হলে কিউটাও যদি সত্য প্রমাণ করে দিতে পারি, তখন আমি বলতে পারবো যে পি ইমপ্লাইজ কিউ, মানে এই যে যৌগিক উক্তিটা সেটা সত্য হবে। আর এটা সত্য হয়ে গেলে তারপরে বলতে পারবো যে পি ইমপ্লাইজ কিউ উক্তিটা বৈধ। তো এটা একটাই পদ্ধতি না, আরো একটা পদ্ধতি আছে। এটা একটা প্রসেস এই ধরনের যৌগিক উক্তিটাকে বৈধ প্রমাণ করার। তো এবার এই যে প্রসেসটা, সেই প্রসেসটা একটা নাম আছে, সেটা হচ্ছে সরল পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে যদি আমি মানে এই ধরনের যৌগিক উক্তিটা বৈধ প্রমাণ করি, তা সেই পদ্ধতিটার নাম হচ্ছে সরল পদ্ধতি, অর্থাৎ ডাইরেক্ট মেথড। তো এই ধরনের একটা যৌগিক উক্তি নিই, একটা যদি তবে যৌগিক উক্তি নিই, যে সরল পদ্ধতিতে আমরা সলভ করি, যে বৈধতা চেক করি। দেখো একটা উদাহরণ নিয়েছি, যদি এ ও বি দুটি বিজোড় অখণ্ড সংখ্যা হয়, তবে এ প্লাস বি একটি জোড় অখণ্ড সংখ্যা হবে। তো প্রথমে সরল পদ্ধতিতে এটাকে সমাধান করবো আমরা। তো সরল পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমে পি আর কিউ দুটো উপাংশ উক্তিটা ভেঙে নিতে হবে। তো প্রথমে আমরা কি লিখবো, যে প্রদত্ত যৌগিক উক্তিটির উপাংশ উক্তিগুলি পি ও কিউ হলে, পিটা কি হবে বলতো, পি উক্তিটা হবে যে এ ও বি দুটি বিজোড় অখণ্ড সংখ্যা। আর কিউ উক্তিটা কি হবে, কিউ উক্তিটা হবে এ প্লাস বি একটি কি জোড়
অখণ্ড জোড় অখণ্ড সংখ্যা। ঠিক আছে, পি আর কিউ উক্তিটা ভেঙে নিলাম। তো আমরা সরল পদ্ধতিতে আমরা সমাধান করব। তা প্রথমে আমাদেরকে কি ধরতে হবে, যে যে মনে করি পি উক্তিটি সত্য। আমরা সরল পদ্ধতিতে কি জানি, যে পি উক্তিটা সত্য ধরে নিতে হবে, দিয়ে আমাকে দেখাতে হবে যে কি উক্তিটাও সত্য। তো প্রথমে পি উক্তিটা সত্য ধরে নিলাম। এটা কি ইমপ্লাই করবে বলতো? পি যদি সত্য উক্তি হয় তাহলে উক্তিটা কি? উক্তিটা হবে এ ও বি দুটি বিজোড় অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এটা ইমপ্লাই করবে। এটা আবার কি ইমপ্লাই করবে? দেখো, এ আর বি দুটোই যদি বিজোড় অখণ্ড সংখ্যা হয় তাহলে এটাকে আমি এইভাবে ডিনোট করতেই পারি যে 2n+1, আর বিটাকে এইভাবে ডিনোট করতে পারি 2m+1। যেখানে এখানে কি লিখবো, যে যেখানে n এবং m belongs to n ইউনিয়ন ও। দেখো কি লিখলাম, যে এ আর বি যদি দুটো বিজোড় অখণ্ড সংখ্যা হয়, বিজোড় অখণ্ড সংখ্যাকে দেখো প্রথমে এটাকে আমি এইভাবে ডিনোট করলাম 2n+1, এইভাবে লিখলাম এটাকে, আর বিটাকে লিখলাম 2m+1। এবার এই m আর n, এই যে n আর m, প্রথমে এটাকে m ধরে নাও, এটাকে m আর এটাকে n ধরে নাও, তাহলে দেখতে ভালো লাগবে। তো 2m+1 এটা a ধরে নিয়েছি, এটা b ধরে নিয়েছি। এবার এই m আর n দুটো কোথায় থাকবে বলতো? দুটো সব সময়, এটা অ্যাকচুয়ালি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে? অখণ্ড সংখ্যা হচ্ছে সমস্ত স্বাভাবিক সংখ্যা, তার সঙ্গে 0 অ্যাড করে দাও, এই সব সংখ্যাগুলোই অখণ্ড সংখ্যা। মানে 0 1 2 3 4 এই চলতে থাকলে এইগুলো সব কিন্তু অখণ্ড সংখ্যা। তাহলে ওটাকে আমি এইভাবে লিখেছি যে n আর m দুটোই কিন্তু ন্যাচারাল নাম্বার ইউনিয়ন, তার সঙ্গে 0 থাকবে। এটা অ্যাকচুয়ালি অখণ্ড সংখ্যাই বোঝায়, অখণ্ড সংখ্যাতে থাকবে n আর m, সমস্ত অখণ্ড সংখ্যা। তো এই ক্ষেত্রে দেখো n আর m যাই বসাও না কেন, যে অখণ্ড সংখ্যায় বসাও না কেন, সবসময় কিন্তু যে এই মানটা সবসময় কিন্তু বিজোড় অখণ্ড সংখ্যায় আসবে, আর এই মানটাও বিজোড় অখণ্ড সংখ্যায় আসবে। তো সেই ক্ষেত্রে a আর b কে আমি এইভাবে লিখতেই পারি, এই আকারে লিখতেই পারি। এরপরে আমাদের কি করতে হবে? a প্লাস b করতে হবে। তো এরপরে ইমপ্লাই করবে যে a প্লাস b ইকুয়ালস টু কত হবে? 2m+1 প্লাস 2n+1। ঠিক আছে, তো এর পরের লাইনে a প্লাস b, এটা কি ইমপ্লাই করবে? যে a প্লাস b 2m+2n+2। এর পরের লাইনে a প্লাস b ইকুয়ালস টু 2 কমন নাও, m প্লাস n, তারপরে 2 দাও। এর পরে a প্লাস b ইকুয়ালস টু 2, এটাকে ছোট করে k ধরে নাও। এখানে লিখবো যে যেখানে k ইকুয়ালস টু m প্লাস n, আর সবগুলোই কিন্তু কোথায় বিলং করবে? n ইউনিয়ন e, তার মানে সবগুলোই অখণ্ড সংখ্যাতে বিলং করবে। ঠিক আছে, তো এবার দেখো যে a প্লাস b দুটোর সমষ্টি বের করলাম। সমষ্টি কি আকারে এলো? 2k+1। k যদি অখণ্ড সংখ্যার মধ্যেই থাকে, তা যে কোনো k এর মান বসাও না কেন, এই গোটা মানটা সব সময় কিন্তু জোড় আসবে, বিজোড় আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে a প্লাস b কি একটি জোড় অখণ্ড সংখ্যা, জোড় অখণ্ড সংখ্যা। তা আমরা কি প্রমাণ করলাম বলতো? যে a প্লাস b একটি জোড় অখণ্ড সংখ্যা। তা তুমি দেখতে পাচ্ছ যে কি উক্তিটা চলে এসছে, তার মানে কি উক্তিটাও a প্লাস b একটি জোড় অখণ্ড সংখ্যা। তার মানে এটা বলতেই পারি যে কিউ উক্তিটি সত্য। আমরা কি ধরলাম? প্রথমে পি উক্তিটি সত্য, শেষমেশ আমরা কি প্রমাণ করে নিলাম? যে কি উক্তিটাও সত্য। তার মানে আমরা লিখতে পারবো যে, এরপরে তোমরা লিখে নেবে এইভাবে যে অতএব পি সত্য হলে কিউ সত্য। আমি লিখে দিচ্ছি, অবশ্য এটা মুছলাম।
এরপরে এরপরে লিখবে যে অতএব পি উক্তিটি সত্য হলে কিউ উক্তিটি সত্য। অতএব কি লেখা যায় যে প্রদত্ত যৌগিক উক্তিটি, মানে এই উক্তিটার কথা বলা হচ্ছে, প্রদত্ত, অতএব এটাও মুছলাম, অতএব প্রদত্ত যৌগিক উক্তিটি কি হবে? সত্য হবে, কারণ সত্য তো মানে টেবিল অনুযায়ী সত্য হবে। তো এরপরে অতএব এটি একটি কি? বৈধ উক্তি, এটি একটি বৈধ উক্তি। বাস কমপ্লিট। এইভাবে সরল পদ্ধতিতে কোন উক্তির মানে যদি তবে উক্তির বৈধতা নির্ণয় করলাম। ঠিক আছে, বেশ। তো আমরা এতক্ষণ সরল পদ্ধতির সাহায্যে শর্তসূচক উক্তির ভ্যালিডিটি চেক করলাম। তো আরো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির সাহায্যেও শর্তসূচক উক্তির ভ্যালিডিটি চেক করা যায়। সেই পদ্ধতিটা হচ্ছে বিরুদ্ধ ধনাত্মক পদ্ধতি। এই পদ্ধতির রুলসটা কি? এই পদ্ধতির রুলসটা হচ্ছে, যদি তুমি কিউটাকে আগে থেকেই মিথ্যা ধরে নাও, ধরে নিয়ে কি পিটাকে মিথ্যা প্রমাণ করো, তাহলে তুমি বলতে পারবে যে এই যে উক্তিটা শর্তসূচক উক্তি, এই যে উক্তিটা, এই উক্তিটা সত্য হবে। কি বললাম? কিউটাকে তুমি আগে থেকে মিথ্যা ধরছো, মিথ্যা ধরার পরে পিটাকে তখন মিথ্যা প্রমাণ করছো, তবেই আমি বলতে পারবো যে প্রদত্ত উক্তিটা সত্য। কেন বলতে পারছি? কারণ সত্যতা মানে টেবিলের দিকে লক্ষ্য রাখবা এই শর্তসূচক উক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে বুঝতে পারবা যে এইটা মিথ্যা আর এটা মিথ্যা হলে এটা সত্য হয়ে যাবে। তো তখনই এই উক্তিটা তখন বৈধ হবে। তো একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো, একটা উদাহরণ নিয়েছি যে যদি x ও y বিজোড় অখণ্ড সংখ্যা হয় তবে xy একটি বিজোড় অখণ্ড সংখ্যা হবে। তো প্রথম কাজ হবে এটাকে p আর q তে ভেঙে নেওয়া। তো এখানে লিখবে যে প্রদত্ত যৌগিক উক্তিটির উপাংশ উক্তিগুলি p ও q হলে, আমি লিখছি না ওটা, p q এ ভেঙে নিলাম। দেখো xy বিজোড় অখণ্ড সংখ্যা আর xy x into y এটি একটি বিজোড় অখণ্ড সংখ্যা। এখন বিরুদ্ধ ধনাত্মক পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাকে প্রথমে কিউটাকে আগে থেকে মিথ্যা ধরে নিয়ে পিটাকে মিথ্যা প্রমাণ করতে হবে। তো আমি প্রথমে কি লিখবো? যে মনে করি কিউ উক্তিটি মিথ্যা। ঠিক আছে, তো কি উক্তিটা মিথ্যা যদি হয় তা সেটা ইমপ্লাই করবে কি বলতো? যে নিগেশন অফ কিউ উক্তিটি সত্য। কারণ কি উক্তিটা মিথ্যা হলে তার না ক্রিয়াটা অবশ্যই সত্য হয়, আমরা জানি। তো এই ক্ষেত্রে এটা ইমপ্লাই করবে যে উক্তিটা না ক্রিয়া সত্য, মানে কি উক্তিটা অ্যাকচুয়ালি কি আছে বলতো? কি উক্তিটা যে x into y একটি বিজোড় অখণ্ড সংখ্যা। তো আমরা এখানে কি লিখবো? যে xy একটি জোড় অখণ্ড সংখ্যা, একটি জোড় অখণ্ড সংখ্যা। কি উক্তিটা না ক্রিয়া লিখে দিলাম। তো এবার দেখো xy যদি জোড় অখণ্ড সংখ্যাই হয়, মানে দুটো সংখ্যার গুণফল যদি জোড় অখণ্ড সংখ্যা হয়, তাহলে আমরা এটা বলতে পারি না যে দেখো দুটো সংখ্যার গুণফল যদি জোড় অখণ্ড সংখ্যা হয়, তাহলে আমি যদি শুধুমাত্র x টাকে জোড় অখণ্ড সংখ্যা ভেবে নিলাম x equals to 2m, যেখানে m belongs to অখণ্ড সংখ্যা বলে দিলাম, অখণ্ড সংখ্যা বলে দিলাম। তো সেক্ষেত্রে দেখো শুধুমাত্র x টাকে যদি আমি জোড় অখণ্ড সংখ্যা ধরি, তো তাহলে x into y, সে y যা ইচ্ছা তাই হোক না কেন, x into y কত হবে? 2my, এরকম তো হবে। তো সেক্ষেত্রে দেখো এই সংখ্যাটা অবশ্যই জোড় অখণ্ড সংখ্যা। আমি শুধুমাত্র x টাকে জোড় ভাবলাম, তো তাদের x into y কিন্তু জোড়ই হবে। আবার যদি আমি শুধুমাত্র y টাকে জোড় অখণ্ড সংখ্যা ভাবি, মানে y টাকে কি ভাবলাম? 2n, যেখানে n belongs to অখণ্ড সংখ্যা করে দিলাম। তো সেক্ষেত্রে x into y কি হবে বলতো? যে 2nx হবে। এটাও দেখো জোড় অখণ্ড সংখ্যাই। তো সেক্ষেত্রে শুধুমাত্র x টাকে যদি জোড় ভাবি, সেটাও তাদের গুণফলটাও জোড় হলো, শুধুমাত্র y টাকে জোড় ভাবলে তাদের গুণফলটাও জোড় হলো। আর আমি যদি দুটোকেই যদি জোড় অখণ্ড সংখ্যা ভেবে নিই, x এবং y দুটোকেই,
তাহলে তাদের গুণফলটা কি দাঁড়াবে, যে 4mn। তো এটা তো অবশ্যই জোড় অখণ্ড সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত পেলাম, যে দুটো সংখ্যার গুণফল যদি জোড় অখণ্ড সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারি যে হয় এক্সটা জোড় অখণ্ড সংখ্যা হবে, কিংবা ওয়াইটা জোড় অখণ্ড সংখ্যা হবে, কিংবা এক্স ও ওয়াই দুটোই জোড় অখণ্ড সংখ্যা হতে পারে। তো আমরা পরের লাইনে এটাই লিখব, যে পরের লাইনে কি লিখছি, যে এটা ইমপ্লাই করবে যে হয় এক্স একটি জোড় অখণ্ড সংখ্যা, বা ওয়াই একটি জোড় অখণ্ড সংখ্যা, বা এটাও বলা যায় যে এক্স ও ওয়াই উভয় জোড় অখণ্ড সংখ্যা। ঠিক আছে? তো এর পরের লাইনে কি ইমপ্লাই করবে, যে এক্স ও ওয়াই উভয় জোড় অখণ্ড সংখ্যা। এবার একটু লক্ষ্য করো যে আমার লাস্টে কি এলো, যে এক্স ও ওয়াই উভয় জোড় অখণ্ড সংখ্যা। তো আমার পি যে উক্তিটা আছে সেটার দিকে ফলো করো, এক্স ও ওয়াই বিজোড় অখণ্ড সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে পি উক্তিটি মিথ্যা, যে এই লাইনটা ইমপ্লাই করছে যে পি উক্তিটি মিথ্যা। ঠিক আছে? কারণ এক্স ও ওয়াই বিজোড় অখণ্ড সংখ্যা আছে। তো এবার আমরা কি কনক্লুশন টানবো, যে কি উক্তিটি মিথ্যা হলে পি উক্তিটি মিথ্যা হবে। কি কনক্লুশন পেলাম, যে কি উক্তিটি মিথ্যা হলে পি উক্তিটাও মিথ্যা হবে। তো আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত যে যৌগিক উক্তিটা, অর্থাৎ শর্তসূচক যে যৌগিক উক্তিটা, বলতে পারি যে প্রদত্ত যৌগিক উক্তিটি সত্য। কারণ সত্যটা মানে টেবিল অনুযায়ী, যে পি আর কিউ যদি দুটোই মিথ্যা হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত যৌগিক উক্তিটি সত্য। আর যদি সত্যই হয়ে যায় উক্তিটা, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, যে এটি একটি বৈধ উক্তি। তোমরা লিখে নেবে যে এরপরে এটি একটি বৈধ উক্তি। ঠিক আছে? তো এইভাবে শর্তসূচক যৌগিক উক্তির ক্ষেত্রে বিরুদ্ধ ধনাত্মক পদ্ধতিতে এইভাবে আমরা প্রমাণ করতে হবে। এবার যদি এবং কেবলমাত্র যদি, অর্থাৎ দ্বি শর্তসূচক যৌগিক উক্তির ক্ষেত্রে বৈধতা চেক করব। তো সেই ক্ষেত্রে তার ভ্যালিডিটি অর্থাৎ বৈধতা চেক করার জন্য যে সেই সূত্রটা আমরা দেখে নিই, যে এটা একটা দ্বি শর্তসূচক যৌগিক উক্তি। এক্ষেত্রে এটাকে বৈধ দেখাতে গেলে প্রথম কাজ হবে পি ইমপ্লাইজ কিউ, এইটাকে সত্য প্রমাণ করা। আর তারপরের কাজ হবে কিউ ইমপ্লাইজ পি, এইটাকে সত্য প্রমাণ করা। এই দুটোকে যদি সত্য প্রমাণ করে দিতে পারি, তাহলে এই দুটো থেকে আমরা কনক্লুশন টানবো যে এইটা সত্য হবে। পি ইফ এন্ড অনলি ইফ কিউ, এইটা সত্য হবে। আর এটা সত্য হয়ে গেলেই তো বৈধ হবে। এটা হচ্ছে রুলস। হ্যাঁ, দেখো আমি একটা উদাহরণ তুলে ধরেছি। দুটি স্বাভাবিক সংখ্যা এক্স ও ওয়াই বিজোড় সংখ্যা হয় যদি এবং কেবলমাত্র যদি গুণফল এক্স ওয়াই বিজোড় সংখ্যা হয়। তো সেক্ষেত্রে অ্যান্সার করার সময় তোমরা লিখবে যে প্রদত্ত যৌগিক উক্তিটির উপাংশ উক্তিগুলি পি এবং কিউ হলে ওই আগের মতো করে। দেখো পিটা কি হবে, পিটা হবে দুটি স্বাভাবিক সংখ্যা এক্স ওয়াই বিজোড় সংখ্যা, আর কিউটা হবে এক্স ওয়াই বিজোড় স্বাভাবিক সংখ্যা। এবার এর পরের স্টেপ কি হবে, আমাকে এখন প্রমাণ করতে হবে এইটা পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ পি সত্য হলে কিউ সত্য, এটা প্রমাণ করতে হবে। তারপরে সেকেন্ড স্টেপ কিন্তু এইটা কিউ ইমপ্লাইজ পি, অর্থাৎ কিউ সত্য হলে পি সত্য। তো প্রথমে ফার্স্ট স্টেপটা প্রমাণ করি। আগে কি ধরে নেব, যে ধরি পি উক্তিটি সত্য, পি উক্তিটি সত্য। আচ্ছা, পি উক্তিটি সত্য হলে এটা কি ইমপ্লাই করে,
যে উক্তিটাই লিখে দেবো দেখে দেখে, আর যদি মিথ্যা হতো তাহলে আবার ওর না ক্রিয়াটা লিখতাম। স্বাভাবিক সংখ্যা এক্স ও ওয়াই বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো পি উক্তিটাই লিখে দিলাম। এর পরের লাইনে কি ইমপ্লাই করবে দেখো, এক্স ও ওয়াই যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা হয় তো সেক্ষেত্রে আমি এক্সটাকে এইভাবে লিখতেই পারি 2n প্লাস 1, আর ওয়াইটাকে এইভাবে লিখতেই পারি 2n প্লাস 1, যেখানে m আর n সবসময় কিন্তু n এ থাকবে, এখানে কিন্তু আর z এ থাকবে না। ভীষণ কেয়ারফুল, কারণ m আর n এর মান যেগুলো কিন্তু সবসময় n এ আছে, সেই সমস্ত মান যদি বসাও এই n এ আর এই m এ, তাহলে এই টোটাল মানটা আর এই টোটাল মানটা সবসময় কিন্তু স্বাভাবিক সংখ্যায় আসবে। আর z নিলে কিন্তু সবসময় স্বাভাবিক সংখ্যা আসবে না, আর আমরা কিন্তু x আর y স্বাভাবিক সংখ্যাই জেনে এসেছি, তো সেক্ষেত্রে ওটা n হবে। হ্যাঁ, এর পরের লাইনে আমাকে কিন্তু গুণ করতে হবে, তাহলে x ইন্টু y কত হবে, 2m প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। এর পরের লাইনে এটা গুণ করলে হয় 4mn প্লাস 2m প্লাস 2n প্লাস 1। তো এই ক্ষেত্রে এটা কি ইমপ্লাই করবে, এটা আরেকটু ক্যালকুলেশন করে নাও, এটা হবে তোমার 2mn প্লাস m প্লাস n প্লাস 1। বেশ, এর পরের লাইনে ইমপ্লাই করবে xy ইকুয়ালস টু 2p প্লাস 1, p ধরে নিলাম। কোনটাকে p ধরলাম, যে p ইকুয়ালস টু 2mn প্লাস m প্লাস n বিলংস টু আবার n, সবগুলো কিন্তু n এ থাকছে। এই ছোট করে এটাকে ধরে নিলাম। এটা দেখো p এর মান তুমি ন্যাচারাল নাম্বার বসাও, এই গোটা মানটা কিন্তু সবসময় বিজোড় অখণ্ড সংখ্যাই আসবে। হ্যাঁ, বিজোড় স্বাভাবিক সংখ্যা আসবে। তো তাদের গুণফলটা যদি সবসময় স্বাভাবিক সংখ্যায় আসে, তাও আবার বিজোড় স্বাভাবিক সংখ্যা, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে xy বিজোড় বিজোড় স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, লিখে দিলাম। এবার দেখো তো, এটাই তো তোমার কি উক্তি, তাহলে কি লেখা যাবে, যে কিউ উক্তিটি সত্য, উক্তিটি সত্য। আর তারপরে আমরা কি জানবো, যে অতএব পি সত্য হলে কিউ সত্য হবে, সত্য হবে। তো অতএব কি লেখা যায়, যে পি ইমপ্লাইজ কিউ, এটাকে তুমি 1 নম্বর নাম্বার দাও। আচ্ছা, প্রথম স্টেপ হয়ে গেল যে পি ইমপ্লাইজ কিউ। এখন আমাদের দ্বিতীয় স্টেপ হবে কিউ ইমপ্লাইজ পি দেখানো, এইটা দেখানো। এটা দেখাতে পারলে তখন আমরা বলতে পারবো যে এই উক্তিটা কিন্তু সত্য, অর্থাৎ ভ্যালিড। তো নেক্সট স্টেপ হবে, যে পরের স্টেপ এখানে লিখবে যে ধরি এখন কিন্তু আমাকে কিউ উক্তিটা সত্য ধরে নিতে হবে। আগে পি উক্তি সত্য ধরেছে, এখন কিউ উক্তিটি সত্য। ঠিক এই উল্টো পথে হাঁটবো এবার আমরা। কিউ উক্তিটি সত্য হলে এটা কি ইমপ্লাই করবে, যে কিউ উক্তিটাই লিখবো আবার, যে এক্স ওয়াই বিজোড় স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখলাম। আচ্ছা, এক্স ওয়াই বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে এটা মুছলাম। দেখো, এক্স আর ওয়াই বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে, মানে এক্স ইন্টু ওয়াই গুণফলটা, সেক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই কে আমরা এইভাবে লিখতেই পারি 2p প্লাস 1, সে আগের মতো করে, যেখানে p বিলংস টু n। ঠিক আছে, তো এরই পরের লাইন, একটা জিনিস মনে রাখবা, যে দুটো x আর y এর গুণফল যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা হয়, সেক্ষেত্রে x টাকেও আলাদা করে বিজোড় স্বাভাবিক সংখ্যা হতে হবে, আবার y টাকেও কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাছাড়া কিন্তু পসিবল না দুটোর গুণফল বিজোড় স্বাভাবিক সংখ্যা। যদি কোনো একটা জোড় সংখ্যা হয়ে যায়, সেক্ষেত্রে গুণফলটা কিন্তু কখনোই বিজোড় স্বাভাবিক সংখ্যা আসবে না। তো সেক্ষেত্রে আমাকে দুটোই কিন্তু, মানে এই লাইনটা পরে এই কনক্লুশন টানতে পারি, যে এই x is equal to 2m plus 1, মানে x টাকেও বিজোড় হতে হবে, আবার y টাকেও বিজোড় হতে হবে। ঠিক আছে, তো এই লাইনটা করাটাই বেটার, যে 2m plus 1 আর এখানে 2n plus 1, যেখানে আমরা
কি লিখবো, আগের এই স্টেপটা দেখে লিখে দেবা তোমরা, 2mn প্লাস m প্লাস n ইকুয়ালস টু p বিলংস টু n, এরকম লিখে দিলাম। এর পরের লাইনে কি হবে, এর পরের লাইনে আমরা লিখতে পারবো যে ওই একই জিনিস, দুটোর গুণফল যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা হয় তো সেই ক্ষেত্রে আলাদা করে আমরা এটা লিখতেই পারি যে x টা এটা হবে আর y টা হবে 2n প্লাস 1, ঠিক আছে, এটা লিখতেই পারি। তো এর পরের লাইনে কি লেখা যায়, এর পরের লাইনে দেখো এটা কি, x টা বিজোড় স্বাভাবিক সংখ্যা, y টা বিজোড় স্বাভাবিক সংখ্যা, এখানে m আর n বিলংস টু n করে দাও। এর পরের লাইনে আমরা লিখতে পারি যে দুটি স্বাভাবিক সংখ্যা কি কি, x ও y বিজোড় সংখ্যা, ওটাকে ভাষায় লিখে দিলাম। এবার দেখো এই উক্তিটা অ্যাকচুয়ালি p উক্তি, তাহলে কি লেখা যায় যে p উক্তিটি সত্য। এবার কি লিখবে, এবার লিখবে যে অতএব q সত্য হলে p সত্য, অর্থাৎ কি লেখা যায় যে q ইমপ্লাইজ p, এটাকে তুমি 2 নম্বর নাম দিলে। এরপরে দেখো এই যে 1 আর এই 2, ঠিক আছে, এই 1 আর 2 থেকে আমরা কি পাই, লিখবো যে 1 অতএব 1 ও 2 থেকে পাই কি লেখা যায় যে p if and only if q উক্তিটি সত্য। অতএব এটি একটি ভ্যালিড উক্তি, এটি একটি বৈধ উক্তি, ঠিক আছে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো আমরা কোনো উক্তির ক্ষেত্রে ভ্যালিডিটি নির্ণয়ের বিভিন্ন রুলস আমরা শিখে এলাম। তো ওই রুলস গুলো বা ওই পদ্ধতিগুলো বাদ দিয়ে আরো দুটো এমন পদ্ধতি আছে যে পদ্ধতির সাহায্যে তুমি কোনো উক্তির সহজেই ভ্যালিডিটি বা বৈধতা নির্ণয় করতে পারবে। তো সেক্ষেত্রে সেই দুটো পদ্ধতি কি কি, একটা পদ্ধতি হচ্ছে পরস্পর বিরোধ পদ্ধতি বা পরস্পর বিরোধী পদ্ধতিও বলা যায়, যেটা ইংলিশে বলা হচ্ছে যে কন্ট্রাডিকশন মেথড। আরেকটা হচ্ছে প্রতি উদাহরণ পদ্ধতি বা কাউন্টার এক্সাম্পল মেথড। তো এই দুটো পদ্ধতির বৈশিষ্ট্য কি, প্রথমে আমি এই পরস্পর বিরোধ পদ্ধতিটা কি জিনিস আমি বলে দিই। এই পদ্ধতিতে ধরে নাও কোনো উক্তি আছে যেটা সত্য দেওয়া আছে, তো সেক্ষেত্রে তুমি কিছু সময়ের জন্য সেই উক্তিটাকে তুমি মিথ্যা ভাববে, তুমি ধরে নেবে যে এই উক্তিটা মিথ্যা আছে। তো মিথ্যা যদি থাকে তো সেক্ষেত্রে সে তার অনুযায়ী মিথ্যা ধরে নেওয়ার পরে স্টেপ বাই স্টেপ সে মিথ্যার যুক্তি দিতে থাকবে। যুক্তি দেওয়ার পরে এমন একটা কন্ডিশন তোমার সামনে চলে আসবে, সেই কন্ডিশনের দরুন তুমি কখনো আর বলতে পারবে না যে এই উক্তিটা মিথ্যা। তখন তুমি বলবে যে আমি যে প্রথমে এই উক্তিটাকে মিথ্যা ধরেছিলাম কিন্তু আমি সেটা ভুল ধরেছিলাম, এই উক্তিটা অ্যাকচুয়ালি সত্য উক্তি। তো আর তখনই সত্য হয়ে গেলে তুমি সেই উক্তিটাকে ভ্যালিড বলবে। এই হচ্ছে এই পদ্ধতির বৈশিষ্ট্য। আর কাউন্টার এক্সাম্পল মেথডটা কি জিনিস না, কোনো উক্তি তোমাকে দেওয়া থাকবে, সেই উক্তিটাকে তুমি মিথ্যা প্রমাণ করতে চাইছো, সেই উক্তিটাকে মিথ্যা প্রমাণ করতে চাইলে তুমি তার বিরুদ্ধে একটা কাউন্টার এক্সাম্পল দেবে। কাউন্টার এক্সাম্পল মানে এই উক্তিটাকে তুমি যদি মেনে না নাও তো সেই ক্ষেত্রে এমন একটা এক্সাম্পল তুলে ধরবে, দিয়ে তুমি এই যে উক্তিটা বলে দেওয়া আছে সেই উক্তিটাকে মিথ্যা প্রমাণ করাবে। যদি সত্যি মিথ্যা প্রমাণ করাতে পারো কোন একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে, তাহলে তুমি বলতে পারো যে এই উক্তিটা অ্যাকচুয়ালি মিথ্যা উক্তি আছে, আর সেই ক্ষেত্রে তখন ভ্যালিড বা বৈধ হওয়ার কোনো প্রশ্নই থাকবে না। এটা হচ্ছে কাউন্টার এক্সাম্পল মেথডের বৈশিষ্ট্য। আমরা উদাহরণ সলভ করার পরে তুমি আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে এইটা সলভ করছি, এটার ক্ষেত্রে আমরা কি বললাম যে এটা যদি তবের উক্তি, সেক্ষেত্রে পিটাকে সেপারেট করে নাও। পিটা হচ্ছে এক্স একটি বাস্তব সংখ্যা এবং এক্স কিনা 5 থেকে বড়। আর কি উক্তিটা কত হবে, কি উক্তিটা হবে এক্স স্কোয়ার গ্রেটার 25। এবার দেখো পি উক্তিটা সত্য হলে কি উক্তিটা সত্য হচ্ছে, অবশ্যই হচ্ছে। সেক্ষেত্রে তুমি কিছু সময়ের জন্য ধরে নাও
যে মনে করি পি উক্তিটি সত্য এবং কিউ উক্তিটি মিথ্যা। এটা দাগটা মুছে দিচ্ছি। তো সেক্ষেত্রে আচ্ছা, কি উক্তিটি মিথ্যা, তো কি করলাম, যদি পি সত্য হয় তাহলে কিউ সত্য হওয়ার কথা, কিন্তু আমি কি ধরলাম যে পি যদি সত্য হয় মানে পিটা সত্য ধরলাম, কিউটা সত্য ধরলাম না, কিউটা মিথ্যা ধরে নিলাম। তো যদি মিথ্যায় ধরি তো সেই ক্ষেত্রে দেখো এটা ইমপ্লাই করবে, মানে এই লাইনটা ইমপ্লাই করবে যে x গ্রেটার 5, পি উক্তিটা সত্য মানে পি উক্তিটা লিখে নিলাম। হ্যাঁ, তো পি উক্তিটা লিখে নিলাম, তারপরে এবং লিখলাম যে কিউ উক্তিটা মিথ্যা। এবার এই উক্তিটা যদি মিথ্যাই হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি এরকম লিখবে, তাহলে সত্যটা লিখে দেবে, এটা লিখবে। দেখো কি উক্তিটা মিথ্যা মানে, এটা মিথ্যা মানে তারপরে লাইন কি ইমপ্লাই করে যে নিশ্চয় তাহলে এটা সত্য, তার মানে উক্তিটা না ক্রিয়াটা সত্য হবে। সেই ক্ষেত্রে আমি এইটারই ইমপ্লাই করছে এই লাইনটা, এটা লিখতেই পারি। তো এর পরের লাইনে দেখো x গ্রেটার 5 এবং এটা কি ইমপ্লাই করে বলতো, যারা সরল অসমীকরণ করেছে তারা বুঝতে পারছো যে এইটা পরের লাইন হবে এরকম যে -5 আর 5, মানে x এর মান হবে -5 এর থেকে ছোট বা সমান এবং 5 এর থেকে -5 এর থেকে বড় বা সমান এবং 5 এর থেকে ছোট বা সমান। তো দেখো এই লাইনটা থেকে কি বোঝা যাচ্ছে যে এই এক জায়গায় আমি বলছি যে x এর মান 5 এর থেকে বড়, আবার তার সঙ্গে আবার বলছি যে x এর মান 5 কিংবা 5 এর থেকে ছোট। দুটো কি একই সঙ্গে পসিবল নাকি? এই দুটো তো একই সঙ্গে পসিবল না। তো সেক্ষেত্রে তুমি এইখানেই বুঝতে পারছো যে আমি যে প্রথমে ধরেছিলাম যে পিটা সত্য কিন্তু কিউটা মিথ্যা ধরে নিয়েছিলাম, আর কিন্তু আমার দেওয়া ছিল পিটা সত্য হলে কিউটা সত্য হবে, সেক্ষেত্রে আমি ধরেছিলাম পিটা সত্য কিউটা মিথ্যা, জোর করে ধরেছিলাম কিউটা মিথ্যা। তো একটা টাইমের পরে এখান থেকে বোঝাই যাচ্ছে যে কিউটার মিথ্যা হবে না। তো সেই ক্ষেত্রে তুমি এবার কনক্লুশন কি টানবে যে এই ক্ষেত্রে বলবে যে এটা পরে এখানে বলবে যে যা পরস্পর বিরোধী প্রকাশ করে, যা পরস্পর বিরোধী প্রকাশ করে। এবার কি লিখবে যে আমরা যে কল্পনা করেছিলাম পিটা সত্য আর কিউটা মিথ্যা, সেটা আমরা ঠিক কল্পনা করিনি। তো কি লিখবে যে আমাদের কল্পনাটি সত্য নয়, অতএব কি যে পি সত্য এবং কিউ সত্য, মানে পি এবং কিউ দুটোই সত্য হয়ে গেল। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে প্রদত্ত উক্তিটি সত্য। এই হচ্ছে ব্যাপার। এবার তুমি লিখবে যে অতএব এই উক্তিটা বৈধ হবে। ঠিক আছে, এই হচ্ছে মেথড। আর এইখানে যে কাউন্টার এক্সাম্পলের কথা বলছি, এইটা সলভ করে দেখাই। এটার ক্ষেত্রে দেখো যে কি লেখা আছে বলতো, যে 9x² - 16 = 0 সমীকরণের -1 এবং -2 এর মধ্যে কোনো বীজ নেই। এবার তুমি এই উক্তিটাকে মিথ্যা প্রমাণ করতে চাইছো, সেক্ষেত্রে একটা কাউন্টার এক্সাম্পল দাও, এমন একটা এক্সাম্পল তুলে ধরো, দেখাও যে এর একটা অবশ্যই বীজ আছে যেটা কিনা -1 আর -2 এর মধ্যবর্তী। যদি এরকম দেখাতে পারো একটা এক্সাম্পল দিয়ে, তবে তুমি এটা সহজেই মিথ্যা প্রমাণ করে দিতে পারবে। তো প্রথমে আমি এটা লিখলাম, এটা থেকে সলভ করতে গেলে 9x² = 16, x² = 16/9, x = ±4/3।
ঠিক আছে। তো এক্স এর যে দুটো মান এলো সেটা কি কি এলো, একটা হচ্ছে প্লাস 4/3 আর একটা হচ্ছে -4/3। এবার দুটো বীজ, তার মধ্যে দেখো, তার মধ্যে যদি -4/3 এটা একটা পয়েন্টে কল্পনা করলে কত হচ্ছে, এটা 1.3 সামথিং হচ্ছে, এরকম হচ্ছে। তো সেক্ষেত্রে এই মাইনাস হবে আগে। দেখো এইটা অবশ্যই তোমাকে কি বলেছে বলতো, এই সমীকরণের এই এই মানে -1 আর -2 এর মধ্যবর্তী কোনো বীজ নেই। তো আমি একটু দেখিয়ে দিই, -1 এখানে, -2 এখানে। আর আমার এই সমীকরণে x এর দুটো মান কি কি এলো, একটা এলো তোমার 4/3 আর একটা হলো -4/3। এই যে -4/3 এটা পয়েন্টে করলে -1.3 সামথিং হবে, আর এই ক্ষেত্রে এটা হবে 1.3 এরকম হবে। তো এই দুটোর মধ্যে অবশ্যই এটা মানে -4/3 কোন একটা জায়গায় আছে, এখানে আছে, মানে -1 আর -2 এর মধ্যবর্তীতে আছে। তার মানে আমি প্রমাণ করিয়ে দিলাম যে -1 আর -2 এর মধ্যবর্তী কোনো বীজ নেই বলেছে এখানে, কিন্তু আমি এইটা থেকে সলভ করে সহজে বলে দিতে পারলাম যে হ্যাঁ, x এর মান, একটা মান তো অবশ্যই -1 এর থেকে 2 এর মধ্যে আছে, মানে -2 এর থেকে 1 এর মধ্যে আছে। সেই মানটা কত না -4/3। এই মানটা অবশ্যই যে -2 থেকে 1 এর মধ্যবর্তী। তাহলে তোমাকে যে উক্তিটা দেওয়া ছিল সেই উক্তিটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। তা তুমি কি লিখবে যে 9x² - 16 = 0 সমীকরণের একটি বীজ যে -4/3 হলো, যা একটি বীজ যা -1 এবং কি লিখবে -2 এর মধ্যবর্তী অতএব কি লিখবে যে প্রদত্ত উক্তিটি মিথ্যা। তো মিথ্যা হয়ে গেলে তো ভ্যালিডিটি বা বৈধতার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে কাউন্টার এক্সাম্পলের বৈশিষ্ট্য। তো আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তীতে আমরা অনুশীলনের অঙ্ক সহজে করতে পারবো, থিওরির কাজ সব শেষ। তো ভালো থেকো তোমরা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।